যে ক্যাপ্টেন্সি চেঞ্জ করার এই একদম সেশনের শেষে এসে। আর ওই যে আমি আমারটা নিজে নিয়ে নিবো না অ্যাকাউন্ট থেকে। এখানে যেটা হয় যদি তোমরা অ্যাটেন্ডেন্স দাও তাহলে মানে ওই যে জাস্ট লাইক বলা যায় কি তুমি দিলে আমি সাথে সাথে সেটাকে কি বলা যায় প্রসেস করতে পারি, কলেজে পাঠিয়ে দিই। আর যদি আমি দিই তাহলে দেখা যায় সপ্তাহখানেক লাগে। কোন একটা সময় যখন মনে হয় যে হ্যাঁ এখন অ্যাটেন্ডেন্সটা কালেক্ট করা উচিত তখন আস্তে আস্তে করতে করতে এই একটু একটু দেরি করি। এই হচ্ছে ডিফারেন্স, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। ওকে, আমাদের অনেকেই চলে এসেছে, আসো আমরা একটু প্ল্যান করি। আম, আমার কাছে যেটা মনে হয় আমরা চ্যাপ্টার 3, 4 এই দুইটা তো জুমেই কন্ডাক্ট করেছি পুরাটাই। 5 একটু তাড়াহুড়ো করেছি। আর 5টা আসলে খুব বেশি ওরকম কঠিন কিছু ছিল না বলেই হচ্ছে 5টা একটু তাড়াহুড়ো করেছি। আর আমাদের সবার প্ল্যান ছিল অর্গানিক টাকেই হচ্ছে কন্টিনিউ করা। তো আমি অলরেডি হচ্ছে গতদিন আমার দুইটা গ্রুপে ক্লাস ছিল 3 and 9, আমি দুইটা গ্রুপই অর্গানিক স্টার্ট করেছি এবং ওদের সাথে আমি বলেছি যে আমরা ধরো যদি এভাবে ক্লাস নেই, প্রতি সপ্তাহে দুইটা করে ক্লাস পাই, তাহলে হিসেবে আমাদের মার্চ ফেব্রুয়ারি মাসে আমরা সব মিলে হয়তো কয়টা 10টার মতো ক্লাস পাবো বা 11টা ক্লাস পাবো। তো এই 11টা ক্লাসের মধ্যে আমাদের প্রিলিমিনারি যে কাজ সেটা হচ্ছে আমরা রিঅ্যাকশন মেকানিজম যে পার্টটা আছে সেই রিঅ্যাকশন মেকানিজম পার্টটাকে কমপ্লিট করতে চাই। সো রিঅ্যাকশন মেকানিজম পার্টটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তোমার অর্গানিকের একটা পার্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ রিঅ্যাকশন মেকানিজম থেকে একটা কোশ্চেন আসবেই। আর সেকেন্ড যে পার্টটা আছে দ্যাট মিন্স এই প্রিপারেশনের যে পার্টটা, প্রিপারেশনের পার্ট একটা প্রসেস শেয়ার করতে পারি যেটা দিয়ে তুমি খুব সহজেই প্রিপারেশনটা মোটামুটি পেরে যাবে, কারণ প্রিপারেশনটাতে আসলে মেমোরাইজ করা ছাড়া আর তেমন কোনো কাজ নাই। ঠিক আছে, তো প্রিপারেশনে ওটা তোমাকে বারবার লিখতে হবে, বারবার প্র্যাকটিস করলে দেখবে তুমি প্রিপারেশনটা পেয়ে গেছো। আর এটা ছোট তো জাস্ট ডেফিনেশন, পলিমার কেমিস্ট্রি এটা পুরোটাই ডেফিনেশন। তারপর এই পাশে যেটা আছে যে আইসোমারিজম, এটাও পুরো মোটামুটি বলা যায় ডেফিনেশনের মতো, ওইটাও তুমি পারবে। সো আলটিমেটলি বেসিক যেই জায়গাটা সেটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন মেকানিজম। সো আমরা রিঅ্যাকশন মেকানিজমটা করার পর দেন হচ্ছে আমরা ফার্স্ট পেপারে শিফট করতে পারবো। ঠিক আছে, তখন ফার্স্ট পেপারেরটায় আমরা হচ্ছে আমাদের উইকলি হয়তো এভাবে ভাগ করে নিতে পারি যে প্রথম সপ্তাহে দুইটা ক্লাসের মধ্যে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে কথা বললাম, সেকেন্ড উইকের দুইটা ক্লাসে আমরা হচ্ছে থার্ড চ্যাপ্টার নিয়ে কথা বললাম, এরকম করে করে ফার্স্ট পেপারটাও কমপ্লিট করে ফেলা যাবে। এখন এই যে আমরা প্ল্যানটা করলাম, ধরো যে আমি যদি এরকম হয় যে আমি ফেব্রুয়ারি মাস পর্যন্ত পুরাটাই, ধরো না ফেব্রুয়ারি 28 পর্যন্ত আমরা যদি প্ল্যান করি যে আমরা এই 28 পর্যন্ত অর্গানিকটা কন্টিনিউ করবো, 28 পর্যন্ত আমরা অর্গানিকের যে রিঅ্যাকশন মেকানিজম এটা শেষ করার পর যদি প্রিপারেশনের কোনো পার্ট থাকে সেটা নিয়ে কথা বলা যাবে, অথবা যদি আইসোমারিজমের কোনো পার্ট থাকে সেটা নিয়ে কথা বলবো। মার্চ মাস থেকে আমরা প্ল্যান করতে পারি যে আমরা ফার্স্ট চ্যাপ্টার নিয়ে কথা বলবো, যে ফার্স্ট চ্যাপ্টারে উইকলি আমরা ধরো যদি প্ল্যান করি যে মার্চ মাসে আমরা 4 সপ্তাহ ক্লাস করব, তাহলে মোটামুটি ওইভাবে ধরে নিতে পারি যে আমরা ওই সময়টায় আমাদের যে ফার্স্ট পেপার আছে ফার্স্ট পেপারের টপিকগুলো নিয়ে আলোচনা করলাম। তবে চেষ্টা করব আমরা যত দ্রুত সম্ভব অর্গানিকটা কমপ্লিট করতে, কারণ অর্গানিক যত দ্রুত শেষ হবে তত দ্রুত আমরা ফার্স্ট পেপারে ব্যাক করতে পারবো। ঠিক আছে, তো এখন যদি মনে করো যে না এর যে তোমার কোনো প্ল্যান থাকতে পারে, যদি চাও যে সেটাও শেয়ার করার সুযোগ আছে। হ্যাঁ শুনছি স্যার। হুম। এখন এখন স্যার এটা আমরাও আসলে কোঅপারেট করতে পারবো স্যার পয়েন্ট সেক্ষেত্রে। স্যার, আমরাও কোঅপারেট করতে পারবো। এখন যেটা হবে কি আমি হয়তো যে পুরোটা ওইভাবে নিতে পারবো না। ঠিক আছে, পুরোটা আসলে নেওয়ার টাফ। আমি হয়তো আহ, এক মাসে হয়তো দুইটা ক্লাস নিতে পারতে পারি। ঠিক আছে, কারণ এখানে আসলে কি অন্যান্য সাবজেক্টেরও কিন্তু প্রেশার থাকবে, ওনারাও কিন্তু চাইবে যে এই ক্লাসটাকে নিতে, স্পেশালি হয়তো ম্যাথ, বায়োলজি এন্ড ফিজিক্স, ওনারা হয়তো চেষ্টা করবে যে এইভাবে কন্টিনিউ করতে। এখন যদি সম্ভব হয় যে ওরকম আমি সুযোগ পেলাম, ধরো আমি নিতে পারছি ফিজিক্সে হয়তো তোমাদের সুমন স্যার ক্লাস নিচ্ছেন, উনি হয়তো একটা নিতে পারেন, যদি বায়োলজি স্যার বা ম্যাডাম নিতে চান, এইভাবে শেয়ার করে করে আমরা ওই ক্লাসটাকে কন্টিনিউ করে, কারণ আসলে সবারই তো সিলেবাসটা ওইভাবে কমপ্লিট করা প্রয়োজন। তো আমি যদি কেমিস্ট্রি থেকে এইভাবে নিতে থাকি তখন আবার ওনারা একটুখানি মন খারাপ করবেন যে আমাদেরও তো দরকার ছিল, এইরকম একটা বিষয়। স্যার হ্যাঁ স্যার আমাদের আবার বুধবারে হচ্ছে থার্ড পিরিয়ডই হচ্ছে আমাদের কেমিস্ট্রি, তারপর যদি স্যার এক্সটেন্ড করা যায় তাও স্যার হয় স্যার, আমরা যতটুকু মানে পারলাম বুধবারে কেমিস্ট্রি কোঅপারেট পর করলাম। কি আর নাই? না স্যার। এরপরে ও মানে স্যার নেই।
ওকে, থার্ড না ফোর্থ লাস্ট ক্লাসটা? স্যার থার্ড পিরিয়ড। ফোর্থ ফোর্থ 4টার সময় নাকি? হ্যাঁ, 4টা 4টার থেকে সময় শুরু স্যার, ইয়েস। 4টা থেকে শুরু। হ্যাঁ, এটা করা যায় যে চাইলে আমরা হয়তো তখন কিছুটা বেশি করতে পারি। আবার এই যে ধরো আজকে, ও না আজকে তার বললাম, হ্যাঁ ওইটা করা যায় যে আমরা বুধবার দিন কিছুটা সময় এক্সটেন্ড করে নিতে পারি। ঠিক আছে, এটা হয়তো করা যেতে পারে। সো দেখা যাক স্যার, আসো আমরা চেষ্টা করি আমাদের সিলেবাস যতটুকু এগিয়ে নেওয়া যায়। তোমাদের কোঅপারেশন পেলে অবশ্যই অনেকখানি এগিয়ে যাওয়ার সুযোগ পাবো স্যার। আর ওই যে প্ল্যানটা করলাম, ধরো যদি কলেজ খুলে যায়, যদি দেখা যায় যে না আমাকে তোমাদের গ্রুপ থেকে চেঞ্জ করে অন্য কোনো গ্রুপে নিয়ে গেছে, অন্য কোনো একজন স্যার এসেছে, তাহলে ওই স্যারকেও তোমরা বলবে যে স্যার আমরা যখন নতুন করে জানুয়ারি মাসে আমাদের এক্সামের পর ক্লাস স্টার্ট করলাম, তখন আমরা এরকম একটা প্ল্যান করেছি, আপনি কাইন্ডলি ওইভাবে একটু এগিয়ে যান। আর যেই স্যার যদি চেঞ্জ হই, যদি নতুন স্যার আসেন, আমি ওনাকে বলবো যে স্যার আপনি কাইন্ডলি এইভাবে একটু কন্ডাক্ট করেন, তাহলে এতে আমাদের সবার জন্য একটু সুবিধা হবে। ঠিক আছে, তো চলো আসো আমরা স্যার শুরু করে দিই। তাহলে আমরা স্টার্ট করছি রিঅ্যাকশন মেকানিজম থেকে। আমি আসলে প্রথমে ভাবলাম যে আমার বোধহয় স্লাইড রেডি করা, পরে খেয়াল করলাম যে আমার আসলে ইংলিশ ভার্সনের স্লাইড রেডি করা না, কারণ আমি পরপর 2টা বাংলা ভার্সনে গতদিন ক্লাস করাতে বাংলা ভার্সনের স্লাইড রেডি করা ছিল, যে কারণে ডেফিনেশন আমি আর পুরাটা লিখে শেষ করতে পারিনি। তো আমি আজকে আগামীকালের মধ্যে ডেফিনেশন লিখে রাখবো। তোমরা আজকে এক্সাম্পল গুলো একটু বুঝে যাই, আগামীকাল আমি যে ডেফিনেশন লিখলে তখন তুমি স্ক্রিনশট দিয়ে নিও। আর তোমাদের ফ্রেন্ড আমাকে বললো যে পলিমারটাকেও যদি ইংরেজিতে ট্রান্সলেট করা যায়, আমি এটা ট্রান্সলেট করে ফেলবো স্যার। তারপর আমি তোমাদেরকে শেয়ার করে দিব, যদি আমরা সুযোগ পাই কোনো একদিন আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে আসো আমরা শুরু করি হোমোলাইটিক ফিশন দিয়ে। রিঅ্যাকশন মেকানিজমে আমাদেরকে অ্যারাউন্ড বোধহয় 7টা রিঅ্যাকশনের মেকানিজম প্র্যাকটিস করতে হয়। তো রিঅ্যাকশন মেকানিজমের যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিঅ্যাকশন মেকানিজমের আগে যেই প্রিলিমিনারি কিছু টপিক আছে সেগুলো, কারণ এই প্রিলিমিনারি টপিকগুলো যদি আমরা মোটামুটি বুঝতে পারি, রিঅ্যাকশন মেকানিজমটা খুব ইজিলি বোঝা যাবে। তো যখন আমরা ক্লাস করছিলাম ইউটিউবে, তখন কোনো একটা কারণে এই রিঅ্যাকশন মেকানিজমের যে প্রিলিমিনারি কাজটা ছিল, এইটা কেন যেন ভিডিও করা হয়নি, এটা বাদে বাকিটা ভিডিও হয়ে গেছে। সো এই কারণে শুরু করছি আমরা রিঅ্যাকশন মেকানিজমের প্রিলিমিনারি কিছু টপিক নিয়ে। গ্রিগনার্ড রিএজেন্ট এর রিলেটেড রিঅ্যাকশন নিয়ে একটা লেকচার, ওকে আমরা ট্রাই করবো স্যার। আমি আরো একটা কাজ করে দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের কিছু রিঅ্যাকশন আছে যাদেরকে আমরা বলি নেইম রিঅ্যাকশন। নেইম রিঅ্যাকশন মানে হচ্ছে রিঅ্যাকশন গুলোর যেই সায়েন্টিস্ট হচ্ছে কাজ করেছেন ওনার নামে রিঅ্যাকশন গুলো থাকে। সো লাইক উডস রিঅ্যাকশন, দেন কোব রিঅ্যাকশন, তো ডাউ প্রসেস, এই টাইপের রিঅ্যাকশন গুলোকে আমি একটা স্লাইডের মধ্যে, একটা না হোক 2-3টা স্লাইডে নিয়ে আসার চেষ্টা করব, সো দ্যাট তুমি যদি স্লাইডটাকে স্ক্রিনশট দিয়ে নাও, অ্যাটলিস্ট রিঅ্যাকশন মেকানিজম গুলো সব তোমার একটা জায়গায় চলে আসবে, তাহলে ওইটা প্র্যাকটিস করা তোমার জন্য বেশ সহজ হবে। ও আচ্ছা, আরেকটা কথা ছিল সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের এই প্রিপারেশনটাকে প্র্যাকটিস করবো। দাঁড়াও, আমি প্রিপারেশনের একটা প্রসেস তোমাদের সাথে শেয়ার করি। এই প্রসেসটা নর্মালি আমি ফলো করি যে কোনো প্রিপারেশনের রিঅ্যাকশনের জন্য। আমাদের তো অর্গানিকের ক্ষেত্রে আমরা তো আসলে বেসিক্যালি অ্যালিফ্যাটিক প্রিপারেশন নিয়ে বেশি কাজ করি, অ্যারোমেটিকের প্রিপারেশন আমাদের সিলেবাস একটু কম। সো অ্যালিফ্যাটিকের প্রিপারেশনটাকেই ফোকাস করে আমি এই জিনিসটা একটু শেয়ার করছি। আমাদের যে প্রিপারেশন গুলো আছে সেটা হচ্ছে এরকম করে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, aldehyde, ketone, ether, ester, amine, and finally amide। এই হচ্ছে আমাদের বেসিক যে ফাংশনাল গ্রুপ আছে যেগুলো নিয়ে আমরা কাজ করি সেটা। মনে করো আমি প্রথম কাজ হচ্ছে আমি এই সিরিয়ালটাকে মোটামুটি মেমোরাইজ করে নিয়েছি যে আমার সিরিয়ালটা এইটা, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, দেন অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোনস, ইথার, এস্টার, অ্যামিন এন্ড অ্যামাইড। ঠিক আছে, এটা কিন্তু ফাংশনাল গ্রুপের যেই প্রায়োরিটি সেটা না, আমি জাস্ট হচ্ছে আমাদের যে ফাংশনাল গ্রুপগুলো আছে তার একটা সিরিয়াল করেছি। এখন আমরা যে কাজটা করি, আমি যে কাজটা করি সেটা হচ্ছে, মনে করো তুমি আমাকে বললে যে অ্যালকেনের কি কি প্রিপারেশন আছে,
আমাকে অ্যালকেনের প্রিপারেশন নিয়ে কথা বলতে হবে। ওকে, তখন প্রথমে আমার মাথায় চলে আসে ওকে, অ্যালকেনের তো অনেকগুলো প্রিপারেশন প্রসেস আছে, আমি কোনখান থেকে শুরু করব বা কিভাবে মনে রাখবো? মনে রাখার প্রসেসটা হচ্ছে, আমি শুরু করি এইভাবে। নাম্বার ওয়ান, রিয়াকশন। অ্যালকেন কি অ্যালকেন থেকে প্রিপেয়ার করা যায়? প্রিপেয়ার করা যায়, বাট ওইটা নিয়ে আসলে আমরা খুব একটা কাজ করি না। দ্যাট মিনস লার্জ সাইজের অ্যালকেনকে তুমি যদি হিট দিয়ে ডিসোসিয়েট করো, তাহলে স্মলার কোনো অ্যালকেন তুমি পেতে পারো, বাট ওইটা নিয়ে আসলে আমরা ওইভাবে রিয়াকশন করি না। সো অ্যালকেনের প্রিপারেশনটা আমরা শুরুই করি কার কাছ থেকে? আমরা অ্যালকেন প্রিপারেশন শুরু করি অ্যালকিন থেকে। দেন নাম্বার টু, অ্যালকেন প্রিপারেশন করছি, অ্যালকাইন থেকে করা যায়? হ্যাঁ, করা যায়। নাম্বার থ্রি, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন করা যায়? ইয়েস, অ্যালকেন করা যায়। নাম্বার ফোর, অ্যালকোহল থেকে কি অ্যালকেন করা যায়? করা যায়, করা যায়, করা যায়। অ্যালকোহল থেকে করা যায় স্যার? অ্যালকোহল থেকে চিন্তা করতে হবে, দেখা যাক করা যায় কিনা, চিন্তা করে দেখবো। নাম্বার ফাইভ, অ্যালডিহাইড কিটোন থেকে? হ্যাঁ, অ্যালডিহাইড কিটোন থেকে খুব ইজিলি করা যায়। ওকে, নাম্বার সিক্স, অ্যালডিহাইড কিটোন থেকে করেছি, ইথার থেকে করা যায়? হ্যাঁ, উডস রিঅ্যাকশন, ইথার থেকে করা যায়। এস্টার থেকে বোধহয় অ্যালকেন পাওয়া যায় না। ওকে, অ্যামিন থেকে কি অ্যালকেন পাওয়া যায়? ডাইরেক্টলি বোধহয় পাওয়া যায় না। অ্যামাইড থেকে ডাইরেক্টলি বোধহয় পাওয়া যায় না। সো দ্যাট, এই যে দেখো, ও আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড কোথায় গেল? কার্বক্সিলিক অ্যাসিড বাদ পড়ে গেছে। ওকে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে, হ্যাঁ নাম্বার সেভেন, কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রিপেয়ার করা যায়। তুমি খুঁজে দেখো বইয়ে, আসলে এই কয়টাই আছে প্রসেস আছে। ঠিক আছে, এখন আমরা যদি আবার বলি যে হ্যাঁ, আমাকে এখন বলা হলো যে তুমি অ্যালকাইল হ্যালাইড প্রিপেয়ার করো। ওকে, দেন আমি আবার শুরু করবো কোথেকে? অ্যালকিন থেকে করা যাবে? হ্যাঁ, করা যাবে। অ্যালকিন থেকে করা যাবে, অ্যালকাইন থেকে করা যাবে, অ্যালকোহল থেকে করা যাবে। অ্যালডিহাইড কিটোন থেকে কি অ্যালকাইল হ্যালাইড ডাইরেক্টলি করা যায়? বোধহয় করা যায় না, প্রথমে অ্যালকোহলে কনভার্ট করতে হয়, তারপর করা যায়। কি আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে? কার্বক্সিলিক অ্যাসিড থেকে করা যায় না, প্রথমে রিডিউস করতে হয়, রিডিউস করে তারপর আসতে হয়। ইথার এস্টার থেকে করা যাবে? মনে হয় যাবে না। অ্যামিনামাইড থেকে মনে হয় যাবে না। এই তো হয়ে গেল অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশন প্রসেস। ঠিক আছে, সো প্রসেসটা হচ্ছে আমি এটা ফলো করি যে তুমি আমাকে যেটাই প্রিপেয়ার করতে বলো, আমার প্রিপারেশন প্রসেসটা শুরু হয় এই সিরিয়ালে। ঠিক আছে, তুমি যদি একদম শেষেরটা বলো যে আমি অ্যামাইড প্রিপেয়ার করতে চাই, তাতেও আমি অ্যালকিন থেকেই চিন্তা করা শুরু করি। অ্যালকিন থেকে করা যাবে কি, অ্যালকিন থেকে করা যাবে। তাহলে কি হয়, এই সিরিয়ালটা যখন তুমি বারবার প্র্যাকটিস করছো, একটা সময় দেখা যায় কি সিরিয়ালটা মোটামুটি আমাদের একটা ইজি হয়ে যায়, একটা প্র্যাকটিসের মধ্যে চলে আসে যে হ্যাঁ, আমি এইভাবে করে করে সবগুলোকে বের করে নিয়ে আসতে পারি। আর দ্বিতীয় আরেকটা কি, আমাদের এখানে প্রিপারেশনের তো অনেকগুলো করে প্রিপারেশন থাকে। সো দ্যাট অনেক সময় ভুলে যাই যে হ্যাঁ, আমি জানি যে এখানে 7টা ওয়েতে প্রিপেয়ার করা যায়, আমার 5টা মনে পড়ছে আর 2টা মনে পড়ছে না। কোন 2টা মনে পড়ছে না সেটাও তখন আর মনে পড়ে না। সো দ্যাট ওই যে সিরিয়ালটা থাকলে প্র্যাকটিসটা অনেক সহজ হয়। সেকেন্ড আরেকটা কাজ আছে, সেকেন্ড আরেকটা কাজ হচ্ছে অ্যালকেনের 7টা প্রিপারেশন প্রসেস আছে। তুমি প্রথমে একটা পেজ নিবে, ঠিক আছে, একটা মনে করো A4 পেজ নিয়ে এরকম ল্যান্ডস্কেপ করে নিবে। ল্যান্ডস্কেপ করে তুমি লিখলে যে এটা অ্যালকেন প্রিপারেশন। অ্যালকেন প্রিপারেশন লিখে তুমি অ্যালকেন প্রিপারেশনের যতগুলো কেমিক্যাল রিঅ্যাকশন আছে সবগুলো কেমিক্যাল রিঅ্যাকশন এখানে লিখে ফেলো। কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য যে লিটারেচার পার্টটা আছে ওইটা দরকার নাই, তুমি শুধু কেমিক্যাল ইকুয়েশন গুলো লেখো। সেখানে কি কি আমাদের ক্যাটালিস্ট লাগবে, সেখানে রিঅ্যাকশন মিডিয়াম হিসেবে কি লাগবে, হিট কতটুকু লাগবে, প্রেসার কতটুকু লাগবে, সবগুলো তুমি কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে লেখো এবং সবগুলোকে একটা পেজে লেখো। সো আমাদের তো হচ্ছে 12টা প্রিপারেশন বোধ হয়, 12টা প্রিপারেশন, তার মানে 12টা পেজ হবে। যখন তুমি দেখবা যে তোমার পেজের নাম্বার কমে গেছে, যে আমার এতগুলা প্রিপারেশন আমি মাত্র 12টা পেজের মধ্যে পেয়ে যাচ্ছি, যখনই দেখবে যে তোমার প্রিপারেশন মাত্র 12টা পেজে চলে আসছে, তুমি নিজে দেখবা যে তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে এই 12টা পেজ তো আমি 12 দিন যদি পড়ি, 12 দিনেই আমার অর্গানিক পড়া শেষ হয়ে যাবে। এবং একটা পেজ মানে অ্যালকেনের 7টা রিঅ্যাকশন পড়তে তোমার কতক্ষণ লাগবে? যদি তুমি বলো যে 4 মিনিট করে লাগবে এক একটা রিঅ্যাকশন তোমার প্র্যাকটিস করতে, সো দ্যাট আধা ঘন্টাতেই তোমার অ্যালকেন প্রিপারেশন শেষ। তার মানে তুমি যদি 12 দিন আধা ঘন্টা করে পড়ো, তোমার অর্গানিকের যত প্রিপারেশন আছে তুমি নিজেই দেখবা সব পারছো। ঠিক আছে, আমরা যে কাজটা করি সেটা হচ্ছে অর্গানিক হচ্ছে খুব একটা ছোট সময়ে প্ল্যান করি যে সারাদিন অর্গানিক পড়ে শেষ করে ফেলবো। আমি সকালবেলা থেকে শুরু করব পড়া, 3 দিনের মধ্যে অর্গানিক শেষ। আলটিমেটলি যেটা হয়, অর্গানিক হচ্ছে খুবই ক্লোজ একটা সাবজেক্ট। খুবই ক্লোজ মানে কি, কম্পাউন্ড গুলো সব কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর হ্যালোজেন দিয়ে। আর রিঅ্যাকশন গুলোর মধ্যে অনেক অনেক সিমিলারিটিস আছে, কম্পাউন্ড গুলা অনেক ক্ষেত্রেই সিমিলার। এতে কি হয়,
তুমি যখন প্রথম দিন পড়বে অনেক পড়া একসাথে পড়লে, দ্বিতীয় দিন গিয়ে দেখবে তোমার রিয়েকশন আস্তে আস্তে তোমাকে কনফিউজ করবে, তৃতীয় দিন গিয়ে দেখবে তোমার কাছে মনে হবে এই কম্পাউন্ড দিয়ে এই রিয়েকশনও হয়, এই কম্পাউন্ড দিয়ে ওই রিয়েকশনও হয়, কোনটা হয়, কনফিউজ। এই কারণে যেটা করতে হয়, অর্গানিক একসাথে অনেকগুলো পড়তে হয় না। তুমি যদি প্ল্যান করো যে আমি 3 দিন বা 4 দিনের মধ্যে পুরো চ্যাপ্টার পড়ে শেষ করে ফেলবো, এতে তুমি পড়ে শেষ করতে পারবে, কিন্তু লেখার সময় গিয়ে দেখবে যে তুমি কনফিউজ হচ্ছ রিয়াকশনে। এই জন্য যেটা করতে হবে, তুমি একটু সময় দিয়ে ধীরে ধীরে অল্প অল্প করে পড়ো, দিনে আধা ঘন্টা করে পড়ো। তোমার 15 দিন লাগবে শেষ করতে, কোনো সমস্যা নেই। তুমি 15 দিন পরে দেখবে যে প্রথম দিনের পড়াগুলো অল্প হলেও তোমার মনে থাকবে। ঠিক আছে? সো দ্যাট আমাদের হাতে তো বেশ সময় আছে। তুমি যদি মনে করো যে তুমি অর্গানিক পড়বে না, এটা আসলে ঠিক না, কারণ আমাদের অ্যারাউন্ড 2টা কোশ্চেন বা তারও বেশি কোশ্চেন অর্গানিক থেকে আসে। আর সেকেন্ডলি যেটা হচ্ছে, আমরা যদি অ্যাডমিশন এক্সাম দেই, যে কোনো অ্যাডমিশন এক্সামে কেমিস্ট্রি হচ্ছে কম্পালসারি। ঠিক আছে? যে কোনো অ্যাডমিশন, সায়েন্সের যে কোনো অ্যাডমিশনে কেমিস্ট্রি কম্পালসারি। তুমি সেটা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল অর পিওর সায়েন্স যেটাই বলো, এন্ড সেখানে অর্ধেক কোশ্চেন হবে অর্গানিক থেকে। সো দ্যাট অর্গানিক তুমি এখন যদি স্কিপ করো, পরে গিয়ে কিন্তু তোমাকে আবার সেই প্রেসারে ফেলবে, এবং তখন কিন্তু হাতে সময় কম থাকে। তুমি যদি বলো যে এক্সামের পরে আমি অর্গানিক পড়বো, সেটা কিন্তু হয় না। সো ওই যে আজকে 25 তারিখ, তুমি পড়া শুরু করো। তুমি ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, 15 তারিখ পর্যন্ত প্ল্যান নাও, 20 দিন অল্প অল্প করে অর্গানিক পড়ো, শেষ হয়ে যাবে। আসো শুরু করি হোমোলাইটিক ফিশন। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, স্যার প্রিপারেশনের সময় স্যার অনেক সময় দেখা যায় যে আমাদের কি মাঝখান থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ, যেমন একদম ডিরেক্টলি যেগুলা প্রিপেয়ার করতে পারতেছি, তো ওগুলো অনেক সময় ভুলে যেতে পারি। তো তখন স্যার আমরা ইনডিরেক্টলি কি স্যার প্রডিউস করার মানে এই কোয়েশ্চেন গুলা লেখা কি ঠিক হবে নাকি স্যার অবশ্যই ওইভাবে অবশ্যই, না কোনো করাটাই প্রবলেম ভালো? নেই। অবশ্যই করা যাবে, এবং আমি বলি তোমাদের একটা অ্যামাইড বোধ হয় এক্সাম এসেছিল, জি স্যার। তো তোমরা জি স্যার। এটাকে অনেক ভাবে প্রিপেয়ার করেছো। ঠিক আছে? কেউ কেউ আছে সরাসরি কার্বক্সিলিক অ্যাসিড করে তারপর প্রিপেয়ার করেছে, কেউ আমি দেখেছি রিডিউস করে হ্যালোজেন দিয়ে রিঅ্যাকশন করে অ্যামিনে কনভার্ট করে তারপর অ্যামাইডে গিয়েছে। তো তুমি যেভাবেই যাও, তুমি জাস্ট পৌঁছাতে পারলেই চলবে। তুমি মানে স্যার সঠিক রিঅ্যাকশন লিখে পৌঁছানোটাই ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে স্যার তো অনেক রিঅ্যাকশনের লিমিটেশন থেকে যায় যে এখান থেকে হয়তো বাস্তবে যেটা ঘটে না। তো স্যার এগুলা কি কনসিডার করে আমাদের আমাদের লেভেলে? নাকি স্যার যেভাবে ইচ্ছা না লিখে স্যার, আসলে আমরা লিখবেন? তো একেবারে প্রিলিমিনারি লেভেলের প্রিপারেশন গুলো করছি। ঠিক আছে? আমাদের এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের কোনো প্রিপারেশন না। সো যেহেতু আমাদেরটা অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন না, মোটামুটি আমাদের যে রিঅ্যাকশন গুলো আছে এটা দিয়ে আমাদের সব রিঅ্যাকশনই হবে। ঠিক আছে? আমরা ধরে নিন যে হবে। এখন যদি কোনো স্পেশাল কেস থাকে যে না, কেস সিলেক্টিভ, এই কম্পাউন্ডটাই এই রিঅ্যাকশনটা দেয় না, বাকি সবাই দেয়, সেটা আলাদা একটা বিষয়। থ্যাংক ইউ স্যার। বাট আমাদের এই ক্লাসের জন্য, ইন্টারমিডিয়েট ক্লাসে আসলে এতটা সিলেক্টিভ কম্পাউন্ড খুব কম। আচ্ছা, ল্যাবরেটরি প্রিপারেশন কি ইম্পর্টেন্ট? আচ্ছা, ল্যাবরেটরি প্রিপারেশন আসলে ওইভাবে আলাদা করার প্রয়োজন নাই, কারণ আমাদের সব প্রিপারেশন কিন্তু ল্যাবের প্রিপারেশনে সবসময় আমরা পাই না, বা সব কম্পাউন্ডের আবার ল্যাব প্রিপারেশন নাইও। সো দ্যাট ওই যে কয়টার আছে ওটা তো এমনি প্রয়োজন, কিন্তু মানে এক্সামে তুমি এই ইন্টারমিডিয়েট ক্লাসে কখনো দেখবা না যে এক্সামে সরাসরি লিখে দেবে যে অ্যালকোহল প্রিপারেশনের যে ল্যাব প্রিপারেশন প্রসেস আছে অ্যালকিন থেকে যেটা করে ওটা লেখো, অথবা অ্যালকিন প্রিপারেশনের যে ল্যাব প্রিপারেশন আছে, দ্যাট মিন্স ওই যে ডিকার্বক্সিলেশন, ওইটা একটু লেখো। ওইভাবে সরাসরি বলবে না। আমাদের ক্লাসের রিঅ্যাকশনটাই হচ্ছে এরকম, তোমাকে স্টেমে রিঅ্যাকশন দিয়ে দিবে, রিঅ্যাকশনে হয় রিঅ্যাক্টেন্টটা দিবে না বা প্রোডাক্ট দিবে না, তোমাকে বলবে রিঅ্যাকশন কমপ্লিট করো, কোন কোন প্রোডাক্ট আসতে পারে সেটা আলোচনা করো, এরকম কোশ্চেন। কখনো একদম স্পেসিফিক লিখে দেয় না যে ল্যাব প্রিপারেশনটাই লেখো। ওকে স্যার, চলো শুরু করি। এখন আমাদের যেই অর্গানিক কম্পাউন্ড, এটা তো বলা যায় মোস্টলি হচ্ছে কি কোভালেন্ট কম্পাউন্ড। আমরা যেটা দেখি যে অর্গানিক কম্পাউন্ডের যে ডেরিভেটিভ আছে, সেই ডেরিভেটিভে হয়তো আয়নিক বন্ড থাকতে পারে, বাট বেসিক্যালি আমাদের যত অর্গানিক কম্পাউন্ড আছে সবই হচ্ছে কোভালেন্ট বন্ডেড। কিছু আছে হয়তো দেখা যায় তখন কোঅর্ডিনেশন বন্ড থাকে, বাট মোস্টলি আমাদের বন্ডগুলো হচ্ছে কোভালেন্ট বন্ডেড। তো আমরা যে ফিশনটা নিয়ে কথা বলছি, হোমোলাইটিক অর হেটারোলাইটিক, দুইটা ফিশনই হচ্ছে কোভালেন্ট বন্ডের ফিশন। সো দ্যাট যদি তোমার এই ফিশন প্রসেসে বা বন্ড ব্রেকিং এর প্রসেসে এরকম হয় যে ইলেকট্রন যেভাবে শেয়ার হয়েছে ঠিক ওইভাবেই তোমার বন্ডটাকে তুমি আবার ভেঙে ফেলছো, তাহলে সেটাকে আমরা বলি হোমোলাইটিক ফিশন। ধরো আমরা এক্সাম্পল যদি এভাবে দিই,
যে হাইড্রোজেন এন্ড হাইড্রোজেন বন্ডেড আছে। তো এই অবস্থায় তুমি দেখা গেল এই বন্ডটাকে ভেঙে ফেলতে চাও, ভেঙে ফেললাম। ভেঙে ফেলাতে কি হলো, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন এন্ড আদার হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন, ইকুয়ালি ইলেকট্রনটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এই প্রিপারেশনটাকে এই ফিশনটাকে আমরা বলি যে হোমোলাইটিক ফিশন। দ্যাট মিন্স শেয়ার্ড ইলেকট্রন বন্ডের যে অ্যাটম বা র্যাডিক্যাল আছে বা গ্রুপ আছে তাদের মধ্যে যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি হোমোলাইটিক ফিশন। ওকে, এন্ড হোমোলাইটিক ফিশন থেকে আমরা প্রোডাক্ট হিসেবে যেটা পাই তাকে আমরা বলি হচ্ছে ফ্রি র্যাডিক্যাল। এখন ফ্রি র্যাডিক্যাল জিনিসটা কি? ফ্রি র্যাডিক্যাল হচ্ছে, তোমাদের মনে আছে কিনা আমরা 4th চ্যাপ্টারে এই টপিকটা পড়ার কথা, যে আমরা যখন রিঅ্যাকশন করি আমাদের এইদিকে থাকে টাইম আর এই পাশে আমরা এনার্জি প্লট করি। তো মনে করো আমাদের এখানে বন্ডেড অবস্থায় আছে, তুমি এখানে এনার্জি দিলে, এনার্জি দেওয়াতে আমরা এই লেভেলে উঠে চলে আসলাম। এখানে আমরা যে এনার্জিটা পাই সেটাকে আমরা বলি অ্যাক্টিভেশন এনার্জি। এই যে অবস্থাটা, এই অবস্থাটাতেই কিন্তু হচ্ছে আমাদের ওই যে ফ্রি র্যাডিক্যালটা ফর্ম করে। ঠিক আছে, এই অবস্থাতে আমরা ফ্রি র্যাডিক্যালটাকে পেয়ে থাকি। তার মানে ফ্রি র্যাডিক্যাল কিন্তু আসলে একটা আহ এটাকে কি বলা যায়, এটা স্টেবল কোনো স্টেট না, কিন্তু ফ্রি র্যাডিক্যাল একটা হচ্ছে এক্সাইটেড স্টেট। যে কারণে যখনই তুমি ফ্রি র্যাডিক্যাল ফর্ম করছো এটা খুব দ্রুত হচ্ছে তোমাকে প্রোডাক্টের কাছে নিয়ে যাবে। কারণ ফ্রি রেডিক্যাল অবস্থায় তোমার যেই অ্যাটম আছে সে অ্যাটম বা তোমার যে র্যাডিক্যালটা আছে সেই র্যাডিক্যালটা এক্সাইটেড ফর্মে থাকে। তার যেই রিঅ্যাকশনের জন্য যতটুকু অ্যাক্টিভেশন এনার্জি প্রয়োজন ছিল সে কিন্তু অলরেডি তার অ্যাক্টিভেশন এনার্জিটা পেয়ে গেছে। এখন তার শুধু দরকার কি আরেকটা ফ্রি র্যাডিক্যালের সাথে রিঅ্যাকশন স্টার্ট করা। সো দ্যাট আমরা যখন হোমোলাইটিক ফিশন করছি, হোমোলাইটিক ফিশনে আমরা দেখছি আমাদের বন্ডেড মলিকিউল বা গ্রুপগুলো, বন্ডেড অ্যাটম অর গ্রুপগুলো শেয়ার্ড ইলেকট্রনকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে তারা ফ্রি র্যাডিক্যাল ফর্ম করছে। ওকে স্যার, কোশ্চেন আছে কোনো? ওকে, তো আমাদের এখানে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে আসলে ফ্রি র্যাডিক্যাল কারা ফর্ম করে? যাদের মধ্যে এই দেখা যায় যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কম থাকে তারাই কি করে, নাকি যাদের হাই ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে তারাও করে? ফ্রি রেডিক্যাল কিন্তু আসলে ডিপেন্ড করে তুমি রিঅ্যাকশনটা কিভাবে করছো। যদি এরকম হয় যে এরা নন পোলার কম্পাউন্ড, ঠিক আছে, লাইক হাইড্রোজেন হাইড্রোজেন নন পোলার, এখানে ফ্রি রেডিক্যাল ফরমেশনের টেন্ডেন্সিটা একটু বেশি থাকবেই। কিন্তু যারা পোলার আছে তারাও কিন্তু অনেক সময় দেখা যায় যে সিস্টেমের উপর ডিপেন্ড করে বা এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে ফ্রি রেডিক্যাল কিন্তু ফর্ম করে। লাইক আমরা যদি বলি যে আমরা রিঅ্যাকশন করেছি এরকম ভাবে, এই রিঅ্যাকশনটা যদি তুমি করো সানলাইটে বা ইউভি রেতে, তখন দেখা যায় কি এখান থেকেও কিন্তু ফ্রি রেডিক্যালের একটা পসিবিলিটি ক্রিয়েট হয়। ঠিক আছে, সো দ্যাট এটা শুধুমাত্র যে যাদের ওই যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কম শুধু তারাই করবে তা কিন্তু না। যাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হাই থাকে তারাও কিন্তু তোমার সিস্টেম বা তোমার রিঅ্যাকশন প্রসেসের উপর ডিপেন্ড করে এরকম করে ফ্রি রেডিক্যাল ফর্ম করতে পারে, হোমোলাইটিক ফিশন তারা করতে পারে। ওকে, আচ্ছা আমার মনে হয় 89 স্যার তোমার কোশ্চেনের অ্যান্সার বোধহয় তুমি পেয়ে গেছো স্যার। ওকে, তাহলে আসো আমরা তারপর চলে যাই, আমরা হেটেরোলাইটিক ফিশনে চলে আসি। হেটেরোলাইটিক ফিশনে এখানে যেটা ঘটে সেটা হচ্ছে আসলে ওই যে আমাদের ইলেকট্রন যেটা আমরা শেয়ার করেছি সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় না। আর এই ইকুয়ালি যে ডিস্ট্রিবিউট হয় না তার আহ, অধিকাংশ ক্ষেত্রেই যেটা ঘটে যে ইলেকট্রোনেগেটিভিটির হাই ডিফারেন্সের কারণে এটা হয়ে থাকে। আমরা খুব কমন একটা এক্সাম্পল এই জায়গাটায় দিতে পারি, যে হাইড্রোজেন যখন ক্লোরিনের সাথে বন্ডেড অবস্থায় থাকে, ক্লোরিন হাই ইলেকট্রোনেগেটিভ হওয়াতে আমাদের এই শেয়ার্ড ইলেকট্রনটা ক্লোরিন তার দখলের মধ্যে নিয়ে নেয়। তো এই অবস্থায় যদি আমরা বন্ডটা ভেঙে দেই তখন দেখা যায় এখান থেকে আমরা হাইড্রোজেন আয়ন এন্ড হচ্ছে ক্লোরাইড আয়ন ফর্ম করি। তখন ক্লোরাইড হচ্ছে গেইনার হিসাবে থাকে, সে তার শেয়ার্ড ইলেকট্রন গুলো নিজে নিয়ে নিতে পারলো, আর হাইড্রোজেন তখন দেখা যায় যে ইলেকট্রন ডোনার হিসাবে কাজ করতে থাকে। সো স্যার নরমালি যেটা হয় হেটেরোলাইটিক ফিশন, একটা সেকেন্ড স্যার, হেটেরোলাইটিক ফিশন নরমালি হচ্ছে ডিপেন্ড করে কিসের উপর? নরমালি ডিপেন্ড করে ইলেকট্রোনেগেটিভিটির উপরে। কিন্তু এখানেও কিন্তু কথা আছে যে আমি এরকম কোন সিস্টেম চাইলে ডেভেলপ করতে পারি যেখানে হেটেরোলাইটিক ফিশনটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের উপর ডিপেন্ডেন্ট হবে না, সেটা হয়তো ক্যাটালিস্টের উপর ডিপেন্ডেন্ট হতে পারে। যেমন আমরা যদি ক্লোরিন এন্ড ক্লোরিনের রিঅ্যাকশন করি ফেরিক ক্লোরাইডের প্রেজেন্সে, ঠিক আছে, ফেরিক ক্লোরাইডের প্রেজেন্সে আমরা হচ্ছে রিঅ্যাকশন করছি ক্লোরিনের মধ্যে,
এখানে যেটা দেখা যায় ফেরিক ক্লোরাইডের ইনফ্লুয়েন্সে এই ইলেকট্রনটা ক্লোরিনটা নিয়ে নেয়, নিয়ে ক্লোরাইড আয়ন ফর্ম করে এবং ক্লোরাইডটা তখন এই ফেরিক ক্লোরাইডের সাথে অ্যাটাচ হয়। তখন এখান থেকে আমরা পাই ক্লোরোনিয়াম আয়ন, আর সাথে পাওয়া যায় হচ্ছে ফেরিক টেট্রাক্লোরাইড আয়ন। ওকে, সো দুইটার ক্ষেত্রে স্যার এটা কি ইন্ডাকটিভ ইফেক্ট? এটা কাইন্ড অফ ইন্ডাকটিভ এফেক্ট বলা যেতে পারে স্যার। এটা ফেরিক ক্লোরাইড ইনফ্লুয়েন্স করে বলে তখন এই ব্যাপারটা ঘটে। তো আমরা আসলে রিঅ্যাকশনের একদম এখন মেকানিজমে যেতে চাচ্ছি না, আমরা জাস্ট এইটুকু কম্পেয়ার করতে চাচ্ছি যে হোমোলাইটিক ফিশন এটা নরমালি নন পোলারের মধ্যে হয়, তবে তোমার যদি সিস্টেমটা তৈরি করে নাও তাহলে ওই পোলার কম্পাউন্ডের ক্ষেত্রেও হোমোলাইটিক ফিশন জেনারেট করা সম্ভব। অন্যদিকে হেটেরোলাইটিক ফিশন এটা পোলার কম্পাউন্ডের মধ্যে সাধারণত হয়, কিন্তু তুমি যদি সিস্টেমটাকে ওইভাবে ডিজাইন করতে পারো তাহলে এখানেও তুমি হেটেরোলাইটিক ফিশন করার সুযোগ আছে, যাদের মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকছে না। ওকে, সো দ্যাট তুমি যখন রিঅ্যাকশন করছো তুমি ওইভাবে ডিজাইন করে নিতে হয় যে আমি কিভাবে রিঅ্যাকশনটাকে কন্ডাক্ট করি। ঠিক আছে, যদি তুমি দেখা যায় যে মাস্টার্সে গিয়ে তুমি রিসার্চ করা স্টার্ট করো, তখন তোমার স্যারকে তোমার প্রপোজাল দিতে হয় যে হ্যাঁ আমি এই বিষয়ের উপর কাজ করতে চাই। তখন তোমার স্যার বলতে পারে ওকে দেন এই কাজটা তো অনেক ভাবে করা যায়, তাহলে তুমি কোন ভাবে করতে চাও। তখন দেখা যাবে তোমাকে বিভিন্ন পেপার ঘেটে বা আর্টিকেল ঘেটে ঘুটে বের করতে হবে যে নর্মালি কোন ওয়েতে রিঅ্যাকশনটা করে। যদি তুমি দেখো যে হ্যাঁ সেই রিঅ্যাকশনটা যথেষ্ট কনভিনসিং, তুমি সেই প্রসেসে যেতে পারো, অথবা তুমি এখানে কোন একটা মডিফিকেশন নিয়ে আসতে পারো এবং তুমি ক্লেম করতে পারো যে নর্মালি সবাই যেভাবে রিঅ্যাকশন করে তার চেয়ে আমি যেভাবে রিঅ্যাকশন করেছি এটা আরো বেশি কনভিনসিং, এটা আরো বেশি ইজিয়ার, সো দ্যাট তখন তুমি একটা নতুন কাজ করতে পারছো। ঠিক আছে, সো দ্যাট ওই যে ওইখানে রিসার্চের ওই কাজটার ক্ষেত্রে যে এরকম ভাবে আমরা প্ল্যান করি যে ওকে দেন এখানে হেটেরোলাইটিক ফিশন হওয়ার কথা না, কিন্তু কি করলে হেটেরোলাইটিক করা যাবে খুঁজে খুঁজে বের করতে হয়। সো রিঅ্যাকশনটা আমাদের নিজেদের প্রয়োজনে কি করতে হচ্ছে, ডিজাইন করে নিতে হচ্ছে। ওকে স্যার, কোশ্চেন আছে কিনা? স্যার হোমোলাইটিক ফিশন নিয়ে একটা প্রশ্ন ছিল স্যার। বলেন স্যার। স্যার অ্যাক্টিভেশন এনার্জি দেওয়ার সময় আমাদের যে হাইড্রোজেন হাইড্রোজেন এখানে যে মানে ভাগ হয়ে যাচ্ছে যে হাইড্রোজেন ফ্রি র্যাডিক্যাল হাইড্রোজেন ফ্রি র্যাডিক্যাল, স্যার এখানে তো সেই ইনাফ এনার্জি পাওয়াতেই তারা ফ্রি র্যাডিক্যালে রূপান্তর হয়েছে স্যার। তো ওরা কেন ওইখানে আনস্টেবল থাকবে, ওইখানে স্টেবল থাকার কথা না স্যার? না না স্যার, এখানে তুমি যেটা দেখছো যে এনার্জি পেয়ে সে ওই অবস্থায় গিয়েছে, কিন্তু তুমি তার ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে খেয়াল করো। আমাদের সবার কিন্তু টার্গেট কি, অক্টেট ফিল আপ করা, অক্টেটের মতো ইলেকট্রন ডেনসিটি ক্রিয়েট করা। অন্যভাবে বললে আমরা বলতে পারি যে আমরা ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পেতে যাচ্ছি। সো হাইড্রোজেন এখন যখন বন্ডেড অবস্থায় ছিল সে কিন্তু ইনার্ট গ্যাস হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন নিয়েছিল, যখনই ফ্রি রেডিক্যাল করে ফেলেছো সে কিন্তু ইনার্ট গ্যাসের মতো আর নেই। তাহলে তার টার্গেট কি, আবার সে ওই যে আগের অবস্থায় ফিরে যাবে। সেকেন্ড আরেকটা বিষয় আছে স্যার, হাই এনার্জি মানে কিন্তু লোয়ার স্ট্যাবিলিটি, লোয়ার এনার্জি মানে কিন্তু হায়ার স্ট্যাবিলিটি। সো দ্যাট তোমাকে যখন অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে এক্সাইটেড লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে, অলরেডি কিন্তু তোমার পটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি তখন বেড়ে গেছে। তার মানে তুমি কিন্তু আগে যে অবস্থায় ছিলে এখন তার তুলনায় কম স্টেবল অবস্থায় আছো, স্ট্যাবিলিটি কিন্তু তখন ডিক্রিজ করছে। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আরো কোশ্চেন আছে স্যার? ওকে, ভেরি গুড। তাহলে স্যার এগিয়ে যাই, তারপরে চলে গেলাম ইলেকট্রোফাইল। হ্যাঁ স্যার বলো, শুনছি। স্যার আমার যে কোশ্চেনটা করেছিলাম স্যার, যে ডায়াটমিক মলিকুলের জন্য, আসলে স্যার কোশ্চেনটা মানে আমি জাস্ট জানতে চেয়েছি যে হোমোলাইটিক বা হেটেরোলাইটিক ফিশন থেকে কি ভেঙে মাত্র দুইটা রেডিক্যাল ফর্ম হবে নাকি কখনো কখনো আরো তিনটা, দুইয়ের অধিক রেডিক্যাল ফর্ম হতে পারে? স্যার এখানে মূল ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু একটা কোভ্যালেন্ট বন্ড ব্রেকিং নিয়ে কথা বলছি। ঠিক আছে, সো একটা কোভ্যালেন্ট বন্ড কিন্তু জাস্ট এক মানে দুইটা গ্রুপ বা দুইটা অ্যাটম বা একটা গ্রুপ একটা অ্যাটম এদের মধ্যেই হচ্ছে, তাই না? সো দ্যাট যেহেতু আমার একটা কোভ্যালেন্ট বন্ড আমি একের বেশি কাউকে পাচ্ছি না, সো দ্যাট ওই ব্যাপারটা হচ্ছে না। তবে অবভিয়াসলি তুমি যখন রিঅ্যাকশন করছো তুমি একসাথে অনেকগুলো কোভ্যালেন্ট বন্ড ভেঙে ফেলো, তাহলে তো অনেকগুলো আমি র্যাডিক্যাল বা অনেকগুলো আয়ন একসাথে পাবো। ঠিক আছে, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে ইলেকট্রোফাইলে চলে আসি। তো ইলেকট্রোফাইল এই শব্দটাই এসেছে ইলেকট্রন ফিলিক থেকে। সো ইলেকট্রন ইলেকট্রন ফিলিক অ্যাট্রাকশন, সো দ্যাট যারা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে তাদেরকে আমরা বলছি ইলেকট্রোফাইল। সো ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন শো করছে কারা, ইলেকট্রন নেগেটিভলি চার্জড, তাহলে ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন শো করছে যারা পজিটিভলি চার্জড।
তাহলে এখানে আমরা যেটা বলি যে ইলেকট্রোফাইল দুইটা টাইপের হয়ে থাকে। নাম্বার ওয়ান হচ্ছে ইলেকট্রোফাইল, ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে, তার মানে পজিটিভলি চার্জড Cation. আয়ন, ক্যাটায়ন। আচ্ছা, তাহলে এটা আমার জন্য একটু সহজ হয়েছে, পজিটিভলি চার্জড আয়ন না লিখে আমি আর একটু সহজে এখানে ক্যাটায়ন লিখতে পারি। থ্যাংক ইউ স্যার। এখানে দ্বিতীয়টা ক্যাটায়ন নিউট্রাল মলিকিউল হওয়ার কথা স্যার। আরো একটা হতে পারে যে যার ইলেকট্রন গ্যাপ আছে, ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, এরকম কেউ একজন হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি স্পিসিস উইথ ইলেকট্রন ডেফিসিয়েন্সি। স্যার লিউইস অ্যাসিড গুলো ইলেকট্রোফাইল না? লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড কারা জানো? যারা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তারা। জি স্যার, এরকমই তো। ইয়েস স্যার, ইয়েস স্যার, তারা সবাই হচ্ছে আহ, কি বলে, তারা সবাই হচ্ছে ইলেকট্রোফাইল। এখন ক্যাটায়নের এক্সপ্লেনেশনের তো দরকার নাই, লুইস অ্যাসিড তোমাদের বন্ধু যা বলেছে, আচ্ছা আমি লিখেও দিই দরকার পড়লে এখানে লুইস অ্যাসিড। এখন এরা কারা? আসো আমরা এদের একজনের এক্সাম্পল দেখে আসি। সাপোজ বোরন 5টা ইলেকট্রন আছে, 1s 2s 2p1, কিন্তু বোরন যখন বন্ড ফর্ম করে, কম্পাউন্ড ফর্ম করে, তখন কিন্তু এরকম থাকে না, সে তার 2s এর একটা ইলেকট্রনকে সে শিফট করে দেয়। সো দ্যাট তখন আমরা এখানে পাই 1s2 2s1 2p2। আমরা যদি এখানে হুন্ডের যে রুল আছে, হুন্স রুল ফলো করি, তাহলে সেখানে আমরা লিখতে পারি এটা 2s, এটা 2p, এখানে একটা ইলেকট্রন আছে আর এখানে সাথে আর দুইটা ইলেকট্রন আছে। আমরা এই ইলেকট্রন গুলো মনে করো যে ক্লোরিনের সাথে শেয়ার করলাম। তাহলে আমরা যদি ক্লোরিনের সাথে শেয়ার করি, দেখো আমাদের আউটার মোস্ট শেল, দ্যাট মিনস সেকেন্ড শেল, অক্টেট ফিল আপ কিন্তু হয় নাই। এটাকে আমরা বলি যে অক্টেটের কম্প্রেশন হয়েছে। এবং তখন আমরা বলি যে আমাদের এই বোরন চাইলেই হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন একসেপ্ট করতে পারে। সো দ্যাট তখন আমরা বলি যে আমাদের এই বোরন ট্রাইক্লোরাইড আমরা যখন ফর্ম করেছি, এই বোরন ট্রাইক্লোরাইডের ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। বোরন ট্রাইক্লোরাইডের বোরনের একটা অরবিটাল পুরোই ভ্যাকেন্ট, এবং এই ভ্যাকেন্ট অরবিটালটাকে ইউজ করে আমরা লোন পেয়ার শেয়ার করতে পারি এবং কোঅর্ডিনেশন বন্ড ফর্ম করতে পারি। তখন আমরা বলি যে বোরন আর বোরন ট্রাইক্লোরাইডের যে বোরন, এটা হচ্ছে ইলেকট্রোফাইলের মতো আমাদের এখানে রিয়াকশন করতে পারছে। ঠিক আছে, তো ইলেকট্রোফাইল স্যার। স্যার ওকে, হ্যাঁ বোরন ক্লোরাইড কি স্যার ডাইমার হিসেবে থাকে? বোরন ক্লোরাইড না, বোরন ক্লোরাইড এরকম ডাইমার ফর্ম করে না স্যার। তো স্যার এটা অ্যালুমিনিয়াম আনস্টেবল না? ডাইমার ফর্ম করে স্যার। না, ওইটা খুব একটা আনস্টেবল না, এইভাবেই থাকে। খুব ছোট অ্যাটম তো বোরন, এই কারণে এটা আসলে এরকম হয় না। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা ডাইমারটা পেয়ে থাকি। থ্যাংক ইউ স্যার। ওকে, আসো নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে হচ্ছে অ্যাট্রাকশন ফর নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস পজিটিভলি চার্জড, তাহলে নিউক্লিয়াসকে যে অ্যাট্রাক্ট করছে, আকর্ষণ করছে, সে তো অবভিয়াসলি অ্যানায়ন। সেকেন্ডলি কি হতে পারে? সেকেন্ডলি হতে পারে স্পিসিস উইথ লোন পেয়ার ইলেকট্রনস, যাদের ইলেকট্রন থাকে, তার মানে তাদেরকে আমরা কি বলতে পারছি? আমরা তাদেরকে বলতে পারছি লুইস বেইজ। লুইস বেইজ বলতে পারবো, তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে লিগ্যান্ড বলছি। ঠিক আছে, এরা সবাই হচ্ছে কি, এরা সবাই হচ্ছে নিউক্লিওফাইল। সো দ্যাট অ্যানায়ন স্পিসিস উইথ লোন পেয়ার ইলেকট্রনস, আমার মনে হয় এই এক্সাম্পলটার দরকার নেই, এটা আমরা নিজেরাই পারবো, তাই না? তাহলে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল আমরা মনে হয় পারবো। তাহলে নেক্সট পেজে চলে যাই। ওকে, তাহলে নেক্সট পেজে চলে যাচ্ছি। স্যার সালফার ডাইঅক্সাইড কি হিসেবে কাজ করবে, ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? সালফার ডাই অক্সাইড কি হিসেবে কাজ করবে? ওকে, এখানে কি গ্যাপ আছে? না স্যার।
তাহলে কি লোন পেয়ার ইলেকট্রন আছে? হুম, কোনটা আছে? আমি তোমার কাছ থেকে অ্যান্সার পাওয়ার চেষ্টা করি আসলে। ঠিক আছে, আমি তোমার কাছ থেকেই হেল্প নেই। কি হবে? সালফার ডাইঅক্সাইড, তার কি লোন পেয়ার ইলেকট্রন আছে? জি স্যার আছে। আচ্ছা, ওকে। তাহলে আমরা সালফার ডাইঅক্সাইডটা স্যার। হ্যাঁ বলো স্যার, স্যার শুনছি। ব্যাচ 22 এর কয়জনকে দেখতে পাচ্ছি স্যার? তাই নাকি? কি বলো? স্যার 1 2 2 1 6। আমাদের বন্ধু বোধহয় ভুল করে ই করে ফেলছে। স্যার, আমি কি রিনেম অন করে দিই? তুমি রিনেম করে নাও স্যার। ও বোধহয় হ্যাঁ, স্যার আমার নাম স্যার এনাম আমি কাউকে চিনি না আমার গ্রুপে স্যার। স্যার আমাদের গ্রুপে এজেন্টের কেউ নাই স্যার। নাই স্যার। স্যার কি জানি এমন চলে গিয়েছে স্যার। মাসরুর বাকি আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই স্যার, রিনেম করে নিও। ওকে, তো এখানে যেটা দেখা যায় যে লোন পেয়ার ইলেকট্রন গুলো যেহেতু অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তখন দেখা যায় যে সে কি করে, সে হচ্ছে ইলেকট্রনটাকে শিফট করে ফেলে, নেগেটিভ হয়ে যায়, সে তখন পার্শিয়ালি পজিটিভের মতো কাজ করে। সো দ্যাট এখন তুমি চাইলে দেখা যায় যে তুমি সালফারকে ব্যবহার করে চাইলে হচ্ছে ইলেকট্রন রিসিভের সুযোগ আছে, আবার অক্সিজেনের কে ব্যবহার করে দেখা যাবে হয়তো ইলেকট্রন ডোনেটেরও সুযোগ পাবো। ঠিক আছে, সো দ্যাট দুই রকমেরই হচ্ছে সুযোগটা থাকে, তবে মনে হয় এটা ইলেকট্রোফাইল হিসাবেই বেশি কাজ করে। ঠিক আছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রোফাইল হিসেবেই বেশিরভাগ কাজ করে, কারণ কি অক্সিজেন যখন ইলেকট্রনটা নিয়ে যাচ্ছে তার কাছে, অক্সিজেন কিন্তু তখন বেশ স্টেবল হয়ে যাচ্ছে, কিন্তু যখনই সালফারের ইলেকট্রনটা অক্সিজেন নিয়ে যাচ্ছে, সালফারের তো ইলেকট্রন গ্যাপ তৈরি হয়, তখন সালফার ইলেকট্রন রিসিভের টেন্ডেন্সিটা বেশি গ্রো করে এবং ইলেকট্রন রিসিভের চেষ্টা করে থাকে। এই কারণে আমরা তখন বলি যে সালফার ডাই অক্সাইড হচ্ছে ইলেকট্রোফাইলের মতো করে কাজ করে। ঠিক আছে, ওকে, তাহলে স্যার চলো আমরা কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়ন এই দুটো নিয়ে একটুখানি কাজ করে আসি। সো কার্বোক্যাটায়ন দ্যাট মিন্স পজিটিভলি চার্জড কার্বন, আর কার্বন আয়ন মানে হচ্ছে নেগেটিভলি চার্জড কার্বন। তাহলে আসলে আমরা একটু লিখে নিই এখানে। আমরা একটা এক্সাম্পল দিই এখানে, লাইক CH3Cl, আমরা তখন দেখাতে পারি CH3 প্লাস এবং Cl মাইনাস, সো দ্যাট কার্বোক্যাটায়ন ফর্ম করলাম। আর অন্যদিকে আমরা এখানে লিখতে পারি যে কার্বন আয়ন তো অনেক ক্ষেত্রে রিঅ্যাকশনে দেখা যায় এরকম যে আমরা যখন রিঅ্যাকশন করলাম ইলেকট্রনটা কার্বন নিয়ে গেছে, তো ইলেকট্রনটা যদি কার্বন নিয়ে যায় তাহলে এটা হয়ে যায় CH3, ইলেকট্রন রিসিভ করে হয়ে গেল মাইনাস, আর হাইড্রোজেনটি ইলেকট্রন ডোনেট করে হয়ে গেল প্লাস, সো দ্যাট কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়ন আমরা পাচ্ছি। ওকে, দেখো তো স্যার ঠিক আছে কিনা? স্যার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের কারণে এটা হলো না? হ্যাঁ, অনেকটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। আরেকটা বিষয় আছে, আমি সিস্টেমটা কিভাবে ডেভেলপ করেছি, কারণ কার্বন এন্ড ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটাও কম, আবার এদিকে কার্বন হাইড্রোজেনেরও কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স খুব বেশি হাই বলা যাবে না। সো দুই দিক থেকেই আসলে পসিবিলিটি আছে আয়োনাইজেশনের, বাট সিস্টেম আমাদেরকে আরো বেশি ইনফ্লুয়েন্স করেছে এইভাবে রিঅ্যাকশন করার জন্য। ঠিক আছে, জাস্ট এটাকে আমরা আসলে এখন শুধুমাত্র এক্সাম্পলের জন্য দিয়ে যাচ্ছি, যখন মেকানিজম নিয়ে কাজ করব তখন কেন এরকম হয়েছে সেটাকেও আমরা একটা এক্সপ্লেনেশনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব।
স্যার ইলেকট্রোফাইল নিয়ে একটা কোশ্চেন ছিল। অবশ্যই। স্যার বোরন ক্লোরাইডে স্যার যেই ক্লোরিনের এই কি বলে ইলেকট্রন গুলা আসলো সেগুলো স্যার লাস্ট ইয়েতে গেল না কেন স্যার পিজেড এ? স্যার ওটা তো একেবারে একটা আচ্ছা আচ্ছা দাঁড়াও 1 মিনিট 1 মিনিট। এখানে যেটা হয়, আমরা যখন ইলেকট্রন শেয়ার করি, ঠিক আছে, এবং কোভ্যালেন্ট বন্ড ফর্ম করি, তখন ব্যাপারটা কেমন থাকে? তখন হচ্ছে তোমার দুইটা অ্যাটমেরই ইলেকট্রন হচ্ছে অরবিটালে আনপেয়ার্ড অবস্থায় থাকে, এবং তখন যেটা প্রয়োজন পড়ে যে সেটাকে পেয়ারিং এর প্রয়োজনটা পড়ে। এখন তুমি কি করছো, তোমার ক্লোরিনের একটা আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে তুমি বোরনের একটা আনপেয়ার্ড ইলেকট্রন শেয়ার করেছো, যেন বোরনেরও যেরকম অরবিটালে ইলেকট্রনটা পেয়ার্ড অবস্থায় পরিণত হবে, ক্লোরিনের ক্ষেত্রেও যেন ইলেকট্রনটা পেয়ার্ড অবস্থায় থাকে, ঠিক আছে? তো এখন যদি আমি ক্লোরিনটাকে ওই ভ্যাকেন্ট অরবিটালে নিয়ে যাই, তাহলে কিন্তু ক্লোরিনের যেই বন্ড ফরমেশনের যে মেইন বলা যায় কি মোটিভ বা টার্গেট, যে আমার এই আনপেয়ার্ড ইলেকট্রনটাকে আমি একটা পেয়ার্ড ইলেকট্রনে কনভার্ট করব, বা আনপেয়ার্ড ইলেকট্রন আছে যে অরবিটালটা, সেটাকে আমি একটা পেয়ার্ড ইলেকট্রনের অরবিটালে ট্রান্সফর্ম করব, সেটার কিন্তু কোনো কাজ হচ্ছে না। ধরো আমি যদি এখানে ক্লোরিন লিখতাম, কি হতো? এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থেকে যেত, এতে বোরনেরও যেই অক্টেট ফিল আপ সেটাও হতো না, ক্লোরিনেরও কিন্তু কোনো অক্টেট ফিল আপ হতো না। এখন তুমি যদি বলো আমি দুইটা ক্লোরিন এখানে শেয়ার করব, আচ্ছা দুইটা ক্লোরিন বোরনের সাথে শেয়ার করার দরকার কি? দুইটা ক্লোরিন নিজেরাই তো শেয়ার করলে হয়ে যায়, তখন তো ক্লোরিন মলিকিউল ফর্ম করলেই হয়ে যাচ্ছে না? বোঝা গেছে? জি স্যার। এখন তুমি প্রশ্ন করতে পারো, আচ্ছা ক্লোরিন কেন ক্লোরিনের সাথে বন্ড করলো না, কেন বোরনের সাথে বন্ড করলো? এটাও তো একটা কোশ্চেন হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে ক্লোরিন ক্লোরিন বন্ড ফর্ম করতো, বোরনের সাথে কি দরকার? ক্লোরিন ক্লোরিন যদি বন্ড ফর্ম করে, তাহলে ক্লোরিনের অ্যাডভান্টেজ কি পাচ্ছে? যদি বোরনের সাথে বন্ড ফর্ম করে, সেখানে কি সে কোনো অ্যাডভান্টেজ পাচ্ছে কিনা? ঠিক আছে, ক্লোরিন ক্লোরিন যদি বন্ড ফর্ম করে কতটুকু অ্যাডভান্টেজ পাচ্ছি, আর যদি আমি বোরনের সাথে বন্ড ফর্ম করি, আমি বলো তো দেখি কোনটা ক্লোরিনের জন্য অ্যাডভান্টেজ বেশি পায়? স্যার বোরনের ক্ষেত্রে কারণ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। দ্যাটস ইট। তাহলে সে যখন বোরনের সাথে বন্ড ফর্ম করে, তার ইলেকট্রন ডেনসিটিটা তখন বেড়ে যায়, এন্ড দেন এই ইলেকট্রন ডেনসিটিটা গেইন করার জন্যই, বাড়ানোর জন্যই কিন্তু সে তখন দেখা যায় যে ক্লোরিনের সাথে বন্ড ফর্ম না করে সে বোরনের সাথে বন্ড ফরমেশনের জন্য চলে যায়। মানে স্যার এই ইলেকট্রন ডেনসিটি বাড়ানোর জন্য বোরনের সাথে ক্লোরিন রিঅ্যাক্ট করবে? জি স্যার। ওকে স্যার। তাহলে আমরা এখন কথা বলছি অ্যালকাইল গ্রুপ নিয়ে। সো দ্যাট এটা আমাদের অ্যালকেন, জেনারেল ফর্মুলা টুয়াইজেন প্লাস 2, আর এটা আমাদের অ্যালকাইল, জেনারেল ফর্মুলা টুয়াইজেন প্লাস 1। ওকে স্যার, এখন কি এগিয়ে যাব? হয়ে গেছে? ওকে, এখন আমরা টাইপস অফ অ্যালকাইল নিয়ে কথা বলবো। টাইপস অফ অ্যালকাইল মানে এখানে বিভিন্ন ভাবে অ্যালকাইলকে আমরা বিভিন্ন ভাবে ক্যাটাগরাইজ করেছি। তাহলে একটা প্রসেস, আমাদের যে অ্যালকাইল, এই অ্যালকাইলটা কিন্তু ফ্রি রেডিক্যাল হতে পারে। দ্যাট মিন্স তুমি অ্যালকাইলটা ফর্ম করেছো হোমোজিনিয়াস ফিশন থেকে, তাহলে তখন আমরা এটাকে বলতে পারি যে আমরা অ্যালকাইল ফ্রি রেডিক্যাল ফর্ম করেছি। অথবা হতে পারে অ্যালকাইলটা তুমি ফর্ম করেছো হেটেরোলাইটিক ফিশন থেকে। সো দ্যাট হেটেরোলাইটিক ফিশনে রেজাল্ট কিন্তু হতে পারে দুইটা, একটা হতে পারে সে পজিটিভলি চার্জড, অথবা সে হয়ে যেতে পারে নেগেটিভলি চার্জ। তাহলে যদি তুমি পজিটিভলি চার্জ ফর্ম করো, তাহলে সেটা হয়ে যাচ্ছে অ্যালকাইল কার্বোক্যাটায়ন, আর যদি তুমি নেগেটিভলি চার্জ অ্যালকাইল ফর্ম করো, তখন আমরা এটাকে বলি অ্যালকাইল কার্বনায়ন।
তার মানে আমরা 3টা টাইপের অ্যালকাইল পাচ্ছি। আমরা অ্যালকাইল ফ্রি রেডিক্যাল পাচ্ছি, আমরা অ্যালকাইল কার্বোক্যাটায়ন পেতে পারি, অথবা আমরা অ্যালকাইল কার্বনায়ন পেতে পারি। তাহলে আমরা যে অ্যালকাইল নিয়ে কাজ করি, আমাদের অ্যালকাইল 3টা টাইপের হওয়ার সুযোগ আছে। হয়ে গেছে স্যার? ওকে, তাহলে অ্যালকাইলের আরেকটা পার্ট বাকি থেকে যাচ্ছে, কারণ অলরেডি আমি হচ্ছে আমাদের যে ক্লাসের টাইম পার করে ফেলেছি। আগামী দিন আমরা অ্যালকাইলের আরো